প্রথম কোশ্চেনটা হলো শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে, সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে। সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি-20-তে ইনশাল্লাহ খেলতে পারবে। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন ওয়াই জাকির, এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল, তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়ে খেলেছে। আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি। দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল, আপনারা জানেন 2টা 4-ডে ম্যাচ খেলেছে, পাকিস্তানে 2টা 4-ডে ম্যাচ খেলেছে। খুব ছন্দে নেই, একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএল শুরু হচ্ছে, সে সেটার জন্য রেডি হচ্ছে। দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে, খুব কাছ থেকেই রয়েছে। পাশাপাশি জাকিরের যে বিষয়টা, জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গা ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরও আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি, বা টিমে আসার সুযোগ থাকার পারেনি। আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানে আপনারা জানেন যে 172 একটা ইনিংস খেলেছে, চমৎকার একটা ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলে। সব কিছু কনসিডারেশনে আমরা জাকিরকে একটু এক স্টেপে এগিয়ে গেছি। অবশ্যই, কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি। আপনি দেখবেন যে সাইব বেসিক্যালি ওপেনার, বা আমরা যদি বলি টপ অর্ডার 1, 2, 3 এইসব পজিশনেই খেলে থাকে। তো ওই পজিশনে আমাদের সাদমান, জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের, এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন, বা আমরা যদি মনে করি মিডল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে। সো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি, বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি 3 জন রয়েছে, বাট সাইফও খুব আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই। এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে, তো তারা সুইমিং উইকেটও করতে পারে। সো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে, আমাদের 4 জন সিমার রয়েছে। আপনারা স্বাভাবিকভাবে আমরা 4 জন সিমার তো আর খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে, সেখান থেকে হয়তো 3 জন সিমার খেললেও একজন ব্যাকআপ থেকে যাচ্ছে। বাট আমাদের ব্যাটিং লাইন আপটা একটু লম্বা করা হয়েছে, স্ট্রেন্থটা বাড়ানো হয়েছে, বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে 5 জন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তো বা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে। আর যেহেতু আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাসকিন ব্যাক করেছে অনেকদিন পরে, সেখানেও একটা ব্যাকআপ অপশনের আমরা চিন্তা করেছি, বাট আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে। তাসকিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে। সো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই 4 জন সিমার দিয়ে আমরা সেই কভার করতে পারি। আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে, সেই জায়গা থেকে তারা তাদের মতো করতে পারে। বাট আমাদের পেস, স্পিন আপনি যদি দেখেন 2টা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কভার করেছি। সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি, তারাও কিন্তু পাকিস্তানে ছিল, সাকিব মিরাজ ম্যাচ খেলছে। সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে, সঙ্গে পেস বোলিং 4টা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা। সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো। আসলে ইন্ডিয়ার পেস বোলিংও যথেষ্ট ভালো, ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল, এটা স্বীকার করতেই হবে। তাদের পেস বোলিংও ভালো স্ট্রেংথ রয়েছে, স্পিনও ভেরিয়েশন রয়েছে, সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার। আমরা জানি যে জাদেজা রয়েছে, আশ্বিন রয়েছে, ইভেন কুলদীপ রয়েছে, আকশার প্যাটেল, তারা কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক, সেটাও বলতে হবে। সো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো। তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যেই ধরনের করুক না কেন, তাদের যেমন স্ট্রেংথ রয়েছে, আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেংথ রয়েছে স্পিন এবং পেসে। সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বা স্পিন। আর আপনি তাসকিনের যে ব্যাপারটা বললেন, তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে,
এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। ইন্ডিয়ার স্পিন পাকিস্তানের সামনে আমরা যে টিমটা দেখলাম যারা খেললো, সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না, এটা স্বীকার করতে হবে। তারা পেস দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে চেয়েছিল, সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি। স্পিন যেটা হয়েছে, এখানে আপনি আশফিন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদেরকে হ্যান্ডেল করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি, আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি। এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি। বাট অবশ্যই জাদেজা আশফিন পাকিস্তানের স্পিন অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয়, টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে। ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের, আপনি যদি টিমটা দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে। সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত। চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এনাফ কিনা সেটা বলবো না। এনাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপারেশন হয়েছে। বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল, আসলে আমাদের টি-20 ফর্মেটে আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে। বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল, তখন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল। বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এসজি বলের মাধ্যমে। সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন, আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই, তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2 জন এস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স, পেস, স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররা রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে, এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে, সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় এটা পসিবল। এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন, সেরকম না। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন, আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে। সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা, সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি, সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না। বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। বাট টেস্ট ক্রিকেটে একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে, সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না। সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার।
অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন, সেটা করা যেতেই পারে। সে প্রুভেন প্লেয়ার, এক্সপিরিয়েন্স নেই রিশাদের আসলে। টি-20-তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গার ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটে কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো রিশাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না, আমরা সময় নিচ্ছি, তাকে রেডি করে তারপরে আনবো, যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট রিশাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফর্মেটটা খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কী অবস্থায় রয়েছে। না, ফারুক ভাই তো বেসিক্যালি ন্যাশনাল সিলেক্টর ছিলেন, তার আগে ফর্মার ক্যাপ্টেন ছিলেন, প্লেয়ার ছিলেন। সো ফারুক ভাই আসলে এই জিনিসগুলো খুব ভালোই বোঝেন। স্বাভাবিকভাবে আমাদের যেটা ক্রিকেট বোর্ডের প্রসিডিউর যে আমরা সিলেক্টররা টিম অপারেশনসে দিই, সেখান থেকে যে প্রেসিডেন্টের কাছে সাইন নেওয়ার পরে সেটা প্রেস রিলিজে আসে বা মিডিয়ার সামনে আসে। তো সেখান থেকে ফারুক ভাইয়ের কাছে যাওয়ার পরে যদি কখনো কোনো কোয়ারি থাকে ফারুক ভাই অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। সো প্রেসিডেন্টের যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করবেন। বাট এখন পর্যন্ত এই টিমটাই তো আমরা দিলাম আসলে বেসিক্যালি। তো এই টিম দেওয়ার পরে সে ধরনের কোনো কোয়ারি আসেনি। বাট অবশ্যই প্রেসিডেন্ট অলওয়েজ সেই বিষয়গুলো অবজার্ভ করবেন যদি দরকার হয়। অনেস্টলি যদি বলেন আমরা এটা চিন্তাই করিনি। আমরা চিন্তা করছি যে আসলে এই সিরিজটা স্টেপ বেস্ট। আমরা পাকিস্তান সিরিজের আগেও কিন্তু এই চিন্তাটা কারোর মধ্যে ছিল না। পাকিস্তান সিরিজে ভালো করার পরে আমরা র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসার পরে একটা ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করা হচ্ছে। প্লেয়াররা যখন খেলতে নামে তখন আসলে অন্য কিছুই চিন্তা করে না। আর এই র্যাঙ্কিংয়ের বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে, বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না, কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ বা আপনি যদি বলেন সিরিজ বাই সিরিজ আমরা আগাতে যাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেখানে যাবে আমরা সেটার সঙ্গে মিলে যাবো আর কি। কোচ ক্যাপ্টেনের সঙ্গে আমরা ডিসকাস করি, ফাইনাল কল দেওয়ার আগে ডিসকাস করি। বাট এই জিনিসটা আগেও আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়েছিল। এখানে স্কোয়াড যেটা সেটা কিন্তু সিলেক্টররা ফাইনাল অ্যাপ্রুভ করে, মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে। যখন বেস্ট 11 হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটিটা বেশি থাকে, তারাই বেস্ট 11টা করে। এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে, বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নেই। এবং এখানে কিন্তু জাকের, দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে, শরীফুল, আপনারা যেই নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে। বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময়ই হয়। এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক, এটা একটা হেলদি কম্পিটিশন।